বেসিক HTML ফর বিগিনার প্রথম পর্বের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল রিমন। লাইভ কোর্স শুরু করার আগে আমরা প্রথম HTML সম্পর্কে আমাদের আজকের পর্বে বেসিকটা জানবো যে HTMLটা আসলে কি। তো সর্বপ্রথম জেনে HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েবে বহুল ব্যবহৃত একটি ল্যাঙ্গুয়েজ এটি। এটা হচ্ছে সমস্ত ওয়েব জগতের ভিত্তি, কারণ হচ্ছে যে কোনো ওয়েব এলিমেন্ট, ওয়েব সফটওয়্যার, ওয়েব বেস অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট তো বটেই, যে কোনো কিছুই আসলে HTML এর উপর নির্ভরশীল। প্রথম ধাপই হচ্ছে HTML। আর যে কোনো ওয়েব ডেভেলপার অথবা যে কোনো প্রোগ্রামারই বলবো, যে কোনো প্রোগ্রামারের জন্য HTMLটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওয়েব ডেভেলপারের জন্য তো বটেই, আর প্রোগ্রামারের ক্ষেত্রে হয়তো সে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং করলেও কিন্তু শুরুর প্রথম ধাপটি হচ্ছে তার HTML। আচ্ছা, এখন আসেন একটা HTML ফাইল, যখন আমরা একটা ফাইলকে ডট HTML এক্সটেনশন দিয়ে সেভ করব, যেমনভাবে আমাদের ডট ইএক্সি ফাইল হচ্ছে সেটা ফাইল, সেই রকমভাবে আমরা যখন ডট HTML দিয়ে একটা ফাইলকে সেভ করব, সেটা হচ্ছে HTML ফাইল। একটা সাধারণ HTML ফাইলে কী থাকে? প্রথমত থাকে একটা ডক টাইপ, ডক ডিক্লারেশন, যে এই ডকে যে লেখাগুলো হবে সেগুলি HTML টাইপ। তারপর থাকে একটা হেড এরিয়া, যেখানে ওয়েবসাইটের ভিজুয়াল অংশের বাইরের অংশগুলো থাকে, যেমন ওয়েবসাইটের টাইটেল, ওয়েবসাইটের ফেভিকন, যেটা টাইটেল বারে টাইটেলের সাথে থাকে, আবার ওয়েবসাইটের ডেসক্রিপশন, যেটা সার্চ রেজাল্টে ওয়েবসাইটের টাইটেলের নিচে দেখায়। এই ধরনের বিষয়গুলো থাকে হেড এরিয়ার মধ্যে। তারপর থাকে একটা বডি এরিয়া। এই বডি এরিয়াতে থাকে বিভিন্ন এলিমেন্ট, যেমন স্লাইডার থাকে, প্যারাগ্রাফ থাকে, তারপর বিভিন্ন ধরনের হেডার থাকে, H1, H2, H3, এরকম। এই সমস্ত বিষয়গুলো নিয়ে ওয়েবসাইটের যে ভিজুয়াল এরিয়া তৈরি হয় সেটার নামই বডি। এখন আসেন HTML এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা টার্মস, ট্যাগ এবং এলিমেন্ট। ট্যাগ কি? এই যেমন এটা হচ্ছে ডিআইভি, একটা স্টার্টিং ট্যাগ, বিকজ অফ এটার একটা লেফট অ্যারো, একটা রাইট অ্যারো, আর মাঝখানে ট্যাগ নেম, দ্যাট মিন এটা একটা স্টার্টিং ট্যাগ। তাহলে এটা ইন্ড হবে কোথায়? এই জায়গায় এসে এটা ইন্ড হবে, যে স্টার্টিং ট্যাগের মতোই থাকবে, বাট লেফট অ্যারোর পর একটা স্ল্যাশ যুক্ত হবে। আর এই স্টার্টিং এবং ইন্ডিং নিয়ে যেটা গঠিত হবে সেটাই একটা এলিমেন্ট। আর এর ভিতরে যে অংশ থাকবে সেটা হচ্ছে এই এলিমেন্টের অংশ। আর এলিমেন্টটা শুরু হচ্ছে কোথায়? ডিভে। এলিমেন্টটা শেষ হচ্ছে স্ল্যাশ ডিভে। আর অ্যারো তো থাকছেই। এখন আসেন HTML5 কি? HTML5 হচ্ছে HTML এর সর্বশেষ সংস্করণ, সবচেয়ে আপডেট। যেমন উইন্ডোজ 10 এখন উইন্ডোজের সবচেয়ে আপডেট, সেই রকম। এটার আপডেট প্রক্রিয়া এখনও বর্তমান, যেহেতু এগুলো আসলে ওয়েব ল্যাঙ্গুয়েজ বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এই ধরনের জন্য কিছু, এগুলো সবসময় আসলে আপডেটটা বর্তমান থাকে। তো সেই হিসেবে HTML5-এ এখনও নতুনত্ব আসতেছে, এখনও নতুন নতুন কিছু অ্যাড হচ্ছে। এটার ডেভেলপমেন্টে অনেক লোক এখনও নিরলস পরিশ্রম করছে। আর অনেক অনেক নতুন কিছু HTML5 প্রথম শুরু হওয়ার সময় যে ধরনের বিষয়গুলো নিয়ে শুরু হয়েছিল, তার চেয়েও এখন আরও আরও আপডেট আসতেছে, আরও আরও অনেক কিছু যুক্ত হচ্ছে। আচ্ছা, প্রায় সব ওয়েব ব্রাউজার HTML5 সাপোর্ট করে। ধরেন আপনি যদি নতুন একটা সফটওয়্যারের নতুন কোনো একদম আপডেট ভার্সন আপনার পিসিতে ডাউনলোড করেন, কিন্তু আপনার পিসিটা আসলে উইন্ডোজ এক্সপিতে চলতেছে, তো সেক্ষেত্রে হয়তো ওই অ্যাপ্লিকেশনটা সাপোর্ট করবে না। কিন্তু ওয়েব জগতে এরকম হয় নাই। আসলে HTML5টা যতই আপডেট আসুক, হয়তো একদম সর্বশেষ কিছু যুক্ত হওয়া ফিচার হয়তো কোনো কোনো ব্রাউজারে কাজ করবে না, বাট ম্যাক্সিমাম ফিচারই স্টার্টিংয়ের কিছুদিন পর পরই যে সব ধরনের ব্রাউজারে সাপোর্ট করা শুরু করবে। আহ, এখন আসেন কেন HTML5 আমরা তো সাধারণত দেখেন একটা আমাদের যদি উইন্ডোজ এক্সপি মেশিনে আমরা কোনো একটা বিশেষ সফটওয়্যার নিয়ে কাজ করি, সফটওয়্যারের আপডেট ভার্সনটা সাধারণত রাখি না, একটু পুরোনো ভার্সনটাই রাখি, যেহেতু আমাদের আপডেট ভার্সন নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হয়, যেমন এটা রিসোর্স বেশি ইউজ করে অথবা এটা ইনস্টল হয় না, বিভিন্ন ধরনের প্রবলেম। তো সেক্ষেত্রে আমরা HTML4 ইউজ না করে HTML5টা কেন ইউজ করব? আম, এর সর্বপ্রথম এবং প্রধান যে কারণটা সেটা হচ্ছে সিমেন্টিক এলিমেন্টস। সিমেন্টিক এলিমেন্টসের বাংলা প্রতিশব্দ যদি বলতে চাই, এটা হচ্ছে বোধগম্য এলিমেন্টস। আমরা একটু আগে ডিভ এলিমেন্ট দেখেছি, কিন্তু ডিভ এলিমেন্ট দ্বারা আসলে বোঝা যাচ্ছে না যে এটা
এটা কি জিনিস, এটার ভিতরে কি হবে, বা এটার ভিতরে যা হবে তাকে আমরা কি বুঝবো। আসলে ডিভ মিন করে ডিভিশন, কিন্তু আসলে নামটা শুধু ডিআইভি ডিভ দ্বারা আসলে বোঝা যাচ্ছে না যে এটা একটা ডিভিশন, অথবা ডিভিশনই বা কি, এটা ওয়েব পেজে কোথায় থাকে, কোন জায়গায় থাকবে, অথবা এর ভিতরের অংশগুলো যে এলিমেন্টগুলো হবে সেগুলো কি হবে। আহ, আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন এটুকু বুঝে রাখুন যে সিমেন্টিক এলিমেন্টগুলো হচ্ছে নির্দিষ্ট, যে এটা দ্বারা বোঝাই যাচ্ছে যে এর ভিতরের অংশগুলো যা হবে সেগুলো কি। যেমন ফুটার, আমি যদি ফুটার ট্যাগ দিয়ে স্টার্ট করি, ফুটার ট্যাগ এন্ডিং ট্যাগ দিয়ে এন্ড করি, তার মাঝে যে অংশগুলো হবে সেগুলো সাধারণত হবে কপিরাইট টেক্সট, ফুটার মেনু, অর্থাৎ ফুটারে যে জিনিসগুলো হয় সেগুলোই। আচ্ছা, এবার আসেন আগের চেয়ে ক্লিনার কোড করা যায় অবভিয়াসলি। এর অন্যতম প্রধান কারণ সিমেন্টিক এলিমেন্ট হওয়ার কারণে অনেক বেশি ক্লিনার কোড করা যায়। দ্বিতীয় কারণ হচ্ছে, যেমন HTML4 এর ক্ষেত্রে যে কোনো একটা বিশেষ কাজের জন্য অনেক বেশি কোড হয়তো লিখতে হতো, এখন HTML5-এ কিন্তু বিষয়টা অনেক সংক্ষেপিত হয়ে আসছে। যেমন যদি আগে আমার HTML ফাইলটা কোন W3 স্কুলসের কোন কোন রুলগুলো ফলো করবে, এই রুলগুলোর লিঙ্ক কিন্তু দিতে হতো হেডারে। তো এখন খালি যদি আপনি ডক টাইপ HTML আর HTML ল্যাং EN দিয়ে দেন, তাহলেই এটা মোটামুটি ক্লিয়ার যে এটি HTML5 ডকুমেন্ট। তো এটা নিয়ে আর কোনো চিন্তা করতে হয় না। এই ধরনের আরও বিষয় আছে যেই বিষয়গুলো অনেক বেশি অপটিমাইজ হয়েছে, যার কারণে অনেক বেশি ক্লিনার ওয়েতে কাজ করা যায়। তারপর যেই কারণটা এই মুহূর্তে মনে পড়তেছে সেটা হচ্ছে ভালো মানের এবং আধুনিক ওয়েব ডেভেলপমেন্ট HTML5টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যার কারণ হচ্ছে HTML5-এ এমন অনেক ফিচার যুক্ত করা হয়েছে যেগুলো আসলে HTML5 আসার পরপরই একদম হঠাৎ করেই পপুলার হয়ে গেছে। এই ধরনের কিছু ফিচারের মধ্যে অন্যতম ফিচারটাই হচ্ছে সিমেন্টিক এলিমেন্টসগুলো, যে হেডার, সেকশন, ফুটার, এই ধরনের বিষয়গুলো। আবার যদি আমি ইনপুট এলিমেন্টের ক্ষেত্রে বলি, যে কোনো ফর্মের ইনপুট এলিমেন্ট, সেক্ষেত্রে প্লেস হোল্ডারটা, যে কোনো একটা ফিল্ডে ইউজারের নাম দিতে হবে, ভিজিটরের নাম দিতে হবে, সেই ফিল্ডের মধ্যে লেখাই আছে অলরেডি যে রাইট ইউর নেম হেয়ার। কিন্তু আগে এই বিষয়টা উপরে, এই ফিল্ডের উপরে একটা লেভেল দিয়ে দিয়ে হতো, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কমপ্লিকেসি সৃষ্টি হতো, ইউজার হয়তো বুঝতো না, বা রেসপন্সিভ জনিত সমস্যার কারণে এটা ভেঙে পড়ে যেত। যখন তখন লেভেলটা হয়তো এক জায়গায় চলে যেত আর আপনার ফিল্ডটা আরেক জায়গায় রয়ে যেত, তখন ইউজার ঠিক বুঝতে পারতো না যে আসলে কোন ফিল্ডে আমি আমার নাম লিখবো। তো এই ধরনের বিষয়গুলো HTML5-এ প্লেস হোল্ডার আসার পরে অনেক সমাধান হয়েছে। তো মূলত এখন মনে পড়ার মতো HTML5-এর দুটো বিশেষ আধুনিকতার কথা বললাম, যেই সমস্ত কারণে আসলে এখন ক্লায়েন্ট তার কিন্তু ওয়েবসাইটে এই ধরনের ডিজাইনই চায়, যে আমার প্লেস হোল্ডার হোক, লেভেল না হয়ে আমার কোডগুলো সিমেন্টিক হোক। তো সেই কারণে আপনাকে HTML5 ইউজ করতে হবে। আচ্ছা, তারপর আসেন সিমেন্টিক এলিমেন্টসটা সম্পর্কে অল্প কিছু আলোচনা করেছি। সিমেন্টিক এলিমেন্টটা কি, দেখুন এটা দেখলেই বুঝবেন যে হেডার বোঝাই যাচ্ছে যে এর ভিতরে কি হতে পারে, যে এর ভিতরে মেইন মেনু হতে পারে, এর ভিতরে লোগো হতে পারে, টপ হেডার হতে পারে যেখানে সোশ্যাল আইকনগুলো থাকে, সোশ্যাল লিঙ্কগুলো থাকে। আবার অনেক ক্ষেত্রে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে হালকা করে, যে কন্ট্যাক্ট নাম্বার বা অফিস অ্যাড্রেস, জিপ কোড, এই ধরনের বিষয়গুলো থাকে। তো এগুলো ওয়েবসাইটের টপে থাকে সাধারণত হেডের মধ্যে। তো সেই জিনিসটাকে হেড বললেও আগে আমরা কোডগুলো যখন লিখতাম তখন পুরো টোটাল র্যাপারটাকে আমরা ডিপ দিয়েই করতে হতো, কিন্তু এখন হেডার নামে স্পেশাল একটা সিমেন্টিক এলিমেন্ট চলে আসছে, যার কারণে আমরা আসলে সেটাকে হেডার দিয়ে ডিফাইন করে দিতে পারি যে এই বিষয়গুলো, যেগুলো হচ্ছে লোগো, নেভিগেশন মেনু, মেইন নেভিগেশন মেনু, এগুলো হেডারের অংশ, হেডার। তখন যে কেউ পড়েই বুঝতে পারবে যে আসলে ভিতরে কি আছে এর ভেতরে। তারপর ন্যাভ, এই যে আরেকটা এলিমেন্ট, এটা হচ্ছে ওয়েবসাইটের নেভিগেশন। ন্যাভ মিন্স নেভিগেশন। কত সুন্দরভাবে ন্যাভ দেখেই বোঝা যাচ্ছে যে এইটার সাথে আর কোনো প্যারাগ্রাফ জাতীয় আর কোনো হেডার জাতীয় কোনো কিছুই এটার সাথে কনফ্লিক্ট করবে না। নেভিগেশন, এর ভিতরে আমাদের কি থাকবে, ওয়েবসাইটের মেনু থাকবে, এটা সহজেই বোঝা যাচ্ছে। তারপর আসেন ফুটার, এটা তো আরও বেশি বোঝা যাচ্ছে যে এর ভিতরে কি থাকবে, কপিরাইট টেক্সট থাকবে, ফুটারে কোনো নেভিগেশন থাকলে সেটা থাকবে, এই ধরনের বিষয়গুলো। ফুটারে সাইট লোগো থাকলে ছোট করে সেটা থাকবে।
বা ফুটারের কোনো উইজেট থাকলে উইজেট এরিয়াটা এই ফুটারের মধ্যে হবে, এই ধরনের বিষয়গুলো। আশা করি এখন আপনারা সিমেন্টিক এলিমেন্টসটা বুঝতে পারছেন। তারপর আসেন সেকশন, ওয়েবসাইটের সেকশন। যেমন আমি যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইটের কথা চিন্তা করি, যে পোর্টফোলিও একটা সেকশন হবে, টেস্টিমোনিয়াল একটা সেকশন হবে, আবার রিসেন্ট ওয়ার্ক একটা সেকশন হতে পারে, ব্লগস একটা সেকশন হতে পারে, যেখানে 2টা বা 3টা বা 4টা ব্লগ থাকবে হোম পেজে। তারপরে তো ব্লগের জন্য আলাদা পেজ থাকবেই, কিন্তু সেকশন দিয়ে আসলে এই প্রত্যেকটা জায়গায় প্লেস মিন করে যে এখানে আমার ব্লগগুলো আছে কয়েকটা রিসেন্ট ব্লগ, এখানে আমাদের টিম মেম্বার্স আছে, মেম্বার্স এরিয়া, সমস্ত অর্থাৎ ওয়েবসাইটের এক একটা বিগ বিগ এরিয়াকে এক একটা সেকশন হিসেবে উল্লেখ করা যায়, যেটা আগে আসলে ডিভ দিয়ে করা হতো। আচ্ছা, এখন আসে নন সিমেন্টিক এলিমেন্টস। অবশ্যই সর্বপ্রথম ডিভ। নন সিমেন্টিক এলিমেন্টের আমি মনে করি সবচেয়ে ফেমাস উদাহরণ হচ্ছে ডিভ। যে আসলে ডিভ আমরা আগে হেডারের ক্ষেত্রেও ডিভ ইউজ করতাম, ফুটারের ক্ষেত্রেও ডিভ ইউজ করতাম, কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রেও প্যারাগ্রাফের রাফার হিসেবে আমরা ডিভি ইউজ করতাম, কোনো পোস্টের জন্য ডিভ ইউজ করতাম। এখন কিন্তু পোস্টের জন্য সিমেন্টিক একটা এলিমেন্ট আছে, যে আর্টিকেল। আর্টিকেল দ্বারা কেউ বুঝবে যে এটা একটা পোস্ট, এটা একটা আর্টিকেল। তারপর সাইড বারের জন্য আমরা এখন সাইড ইউজ করি, আগে সাইড বারের জন্য আমরা ডিভ ইউজ করতাম। সুতরাং বুঝতেই পারছেন নন সিমেন্টিক আর সিমেন্টিকের পার্থক্য। তারপর আসেন স্প্যান, যেটা দ্বারা আসলে কোনো একটা একজ্যাক্ট একটা এলিমেন্টের ভিতরে অল্প কিছু অংশ স্প্যানের মধ্যে রেখে তাকে একটু আলাদা করে স্টাইলিং করা হয়। মোটামুটি স্টাইলিংগুলো প্যারেন্টসের মতো থাকে, বাট আলাদা করে কিছুটা স্টাইলিং করার জন্য স্প্যান ব্যবহার করা হয়। তো আমরা যদি ফর্মের কথা চিন্তা করি, সরি ফর্ম না, আমরা যদি টেবিলের কথা চিন্তা করি, যে টেবিলে স্প্যান দ্বারা কী করা হতো, যে দুটো কলাম বা ততোধিক কলাম বা দুটো রো বা ততোধিক রোকে আসলে সংযুক্ত করা হতো স্প্যান দ্বারা। তো যদি আমরা HTML এটাকে এমনভাবে ইউজ করি যে নির্দিষ্ট কোনো একটা অংশকে আলাদাভাবে স্টাইলিং করা, তাহলে এটা কনফ্লিক্ট করতেছে, তাই না? তো এই জন্য আমাদের স্প্যানটাও আসলে নন সিমেন্টিক এলিমেন্টস। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমরা পরবর্তী টিউটোরিয়াল থেকে লাইভ করে চলে যাব। আজকে HTML এর কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি। ধন্যবাদ পাশে থাকার জন্য। সাবস্ক্রাইব করুন যদি পরবর্তী টিউটোরিয়ালগুলো পেতে চান। খোদা হাফেজ।